আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন সাথী এবং আমি ফারিয়া শারমিন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর দেখতে চায় যুক্তরাষ্ট্র। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দেশে নিযুক্ত মার্কিন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন এমন মন্তব্য করেছেন। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে হবে। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এরই বিস্তারিত। রোববার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অন জ্যাকবসন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক কমিটির সদস্য শামা ওয়ায়েদ। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির ইতিবাচক পরিবর্তনের কথা উল্লেখ করেন ট্রেসি এন। পরে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যেই স্বস্তি ফিরেছে। বলেন, যেসব বিষয়ে একমত হবে সেগুলোর সংস্কার হবে, আর দ্বিমতের বিষয়গুলো জনগণের মতামতে হবে। মতপার্থক্য থাকবে, যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব, এটাই তো সিদ্ধান্ত। এটা ডক্টর ইউনূস সাহেবও বলেছেন, তারেক রহমান সাহেবও বলেছেন, সবাইয়ের মধ্যে একটি ধারণা ঐক্যমতের ব্যাপার আছে। ভিন্ন মত থাকবে, এটা তো নিশ্চিতভাবে থাকবে, এটা নিয়ে কোনো এই জন্য তো আমরা বিভিন্ন দল করি, তাই না? আর একমত হয়ে গেলে তো আমরা বাকশাল করব, তাদের নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে জনগণ সিদ্ধান্ত দেবে। এখানে তো আমরা 50টা দল মিলে বাংলাদেশের মানুষ তো আমাদেরকে সেই সিদ্ধান্ত দেওয়ার জন্য বলে নেই। আমরা যে ঐক্যমত হলে ঠিক আছে, তার বাইরে যদি কিছু হয় সেটা জনগণের কাছে নিয়ে যেতে হবে আগামী নির্বাচনে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে, নতুন উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে হাঁটতে হবে আলোর পথে। যা কিছুই আমরা এই জাতির জন্য রেখে যেতে পারতেন আমাদের পূর্বসূরি এবং আমরা পারব, সেটার দিকে আমাদেরকে নজর দিতে হবে। কি আমরা পারিনি সেটা হচ্ছে আমাদের অতীত, কি আমরা পারব সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ, কি আমরা করব সেটা হচ্ছে বর্তমানের প্ল্যাটফর্ম। এখানে আমরা দাঁড়িয়ে আছি। জাতি গঠনের শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিতভাবে বিএনপি কাজ করবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। কালচারে ব্রিটিশ হবে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে রাতে চীন যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ডক্টর এজেএম জাহিদ হোসেন সহ রয়েছেন 9 জন। বাংলাদেশ ও চীনের মধ্যকার রাজনৈতিক সম্পর্ক জোরদার এবং চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির দ্বিপাক্ষিক যোগাযোগ আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই সফর বলছে বিএনপি। গত মাসেও চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেইজিংয়ে গিয়েছেন বিএনপির একটি প্রতিনিধি দল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের আমন্ত্রণে বিএনপির একটি প্রতিনিধি দল বারিধারা চীনা দূতাবাসে অংশ নেন। সংবিধান লঙ্ঘন করে দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে অনিয়মের কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন, নুরুল হুদা, হাবিবুল আওয়াল, অন্যান্য কমিশনার ও সচিব সহ 19 জন এবং অজ্ঞাতনামা 65 জনের বিরুদ্ধে শেরে বাংলা থানায় মামলা করেছে বিএনপি। বিএনপি নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান এই মামলা করেন। বিগত 3টি সংসদ নির্বাচনে গুরুতর অনিয়মের অভিযোগে শেখ হাসিনাকে প্রধান করে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার, সচিব, গোয়েন্দা সংস্থার সদস্য, নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে অভিযোগ জমা দেয় সালাউদ্দিন খান। 2014 এবং 2018 এবং 2024 সালের যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এই যে 3টা যে নির্বাচন কমিশনাররা তারা বাংলাদেশ সংবিধান লঙ্ঘন করে যে নির্বাচনটা তার করেছে, প্রধান নির্বাচন কমিশনারের সাথে তারা অন্যান্য নির্বাচন কমিশনারের এই যে অভিযোগটা আমরা দিলাম, ওনারা ওটা আইনগত ব্যবস্থা নেবেন। এখন আমরা যেহেতু তারা সংবিধান লঙ্ঘন করে ফৌজদারি দণ্ডবিধি অপরাধ করেছে, এই কারণের জন্য তাদের বিরুদ্ধে আমরা মামলা করার সেই এজাহারের মধ্যে 19 জনকে আপনার নাম ধরে উল্লেখ করেছি। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে 2 মাস সময় বৃদ্ধির পর আজ শেষ হলো রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময়।
শেষ দিনে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কয়েকটি দল। শাপলার প্রতীকে দলের নিবন্ধন চাইল এনসিপি। দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বললেন, জনগণের ভোটে সরকার গঠন করে ফ্যাসিবাদের সমাপ্ত করবে এনসিপি। এর আগে সকাল থেকে আবেদন নিয়ে কমিশনে আসতে থাকে বিভিন্ন রাজনৈতিক দল। হাতি প্রতীকে নিয়ে জনতা পার্টি বাংলাদেশ, চাবি প্রতীকে জনতার দল, বাংলাদেশ জাগ্রত পার্টি, সার্বভৌমত্ব আন্দোলন, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, জাতীয় বিপ্লবী পরিষদ, দেশ জনতা পার্টি সহ আবেদন করেছে বেশ কয়েকটি দল। 5 তারিখে গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের জয় হয়েছিল। আগামীর পার্লামেন্ট ভোট ব্যাংকে এনসিপির শাপলা প্রতীকে পুরো বাংলাদেশের মানুষ জয় জয়কার করে দিবে। এনসিপির নেতৃত্বে নতুন সরকার গঠন হবে ইনশাল্লাহ। আমরা এই সরকার গঠন করেই বাংলাদেশে যে জরাজীর্ণ ফেসিবাদী যে বন্দোবস্ত রয়েছে এটাকে বিলোপ করে নতুন একটি সেটেলমেন্টের মধ্যে শক্তিশালী একটি বাংলাদেশ গঠন করব। বিধিমালায় যেসব শর্তের কথা বলা হয়েছে সেই সকল শর্ত প্রতিপালন করেই আমরা আবেদনপত্র জমা দিয়েছি। এটা নিবন্ধন বিধিমালার মধ্যে কিছু শর্ত আছে যেগুলো প্রতিপালন করা খুব কষ্টকর। আমরা প্রতীক চেয়েছি আনারস, কলম এবং ঘণ্টা। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে জাপান। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ঢাকা নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচির সৌজন্য সাক্ষাতে এই কথা জানান তিনি। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন জাপানি রাষ্ট্রদূত। এ সময় দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয় বলে বৈঠক শেষে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। বৈঠকে জাপানকে কৃষি ও শিল্প খাতে বিনিয়োগের আমন্ত্রণ জানান জামায়াতের আমির। বাংলাদেশের মৌলিক সংস্কার নিয়ে চলমান কার্যক্রম পর্যবেক্ষণ করার কথা জানান জাপানি রাষ্ট্রদূত। একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে যে সংস্কারের কার্যক্রম অব্যাহত আছে, ন্যাশনাল কনসেনসাস কমিশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ইস্যুতে যে সংস্কারের উদ্যোগ সকল রাজনৈতিক দলের সহযোগিতা এগিয়ে যাচ্ছে সে সম্পর্কেও তিনি অবহিত এবং তিনি কিছু প্রশ্ন করে এসব বিষয়ে আমাদের সংবিধানের পরিবর্তন, সংস্কারের মেজর ইস্যুগুলো কিভাবে আমরা কার্যকর করব সেই সব উপায় এবং পথপন্থা সম্পর্কে তার আগ্রহ ব্যক্ত করেছেন। দুইবার কিংবা দুই মেয়াদ নয়, প্রধানমন্ত্রী পদে একজন সর্বোচ্চ 10 বছর ক্ষমতায় থাকতে পারবেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা এমন প্রস্তাব উঠে এসেছে। অধিকাংশ রাজনৈতিক দলের পক্ষেও মত দিলেও বিএনপি সহ 3টি দল দলীয় ফোরামে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে। অমীমাংসিত বিষয়গুলো নিয়ে দলীয় ফোরামে আলোচনার জন্য আগামী 2 দিন সংলাপ মুলতবি করা হয়েছে। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। এক ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ 2 বার বা 2 মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না সংবিধান সংস্কার কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এমন সুপারিশ করেছে। বিদ্যমান ব্যবস্থায় এ নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় বিষয়টি উত্থাপিত হয়। 2 বার কিংবা 2 মেয়াদ নিয়ে নানা প্রশ্নের মুখে নতুন প্রস্তাব আসে। বলা হয় একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। বার এবং মেয়াদ নিয়ে একটা সমস্যার জায়গা তৈরি হয়েছে। মেয়াদ বলতে তো পূর্ণ 5 বছরের একটা জায়গা বোঝায়, অথবা সংসদ যতদিন আছে বোঝায়। আর 2 বার বলতে যেভাবে একই মেয়াদের মধ্যে 2 বার হতে পারে, এই রকম একটা সমস্যার জায়গা থেকে আলোচনাটা এসেছিল সর্বোচ্চ 10 বছর একজন ব্যক্তি তার জীবৎকালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেন। অধিকাংশ রাজনৈতিক দল পক্ষে মত দিলেও আলোচনা অসমাপ্ত থাকে। 5 ইয়ার্স টার্ম ন্যাচারাল ওয়েতে এটা 2 বার হয়, সুতরাং 2 বারের বেশি পরিপূর্ণ টার্মস যদি পূরণ করেন তাহলে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। দুনিয়ার বহু দেশে নজির আছে এবং বাংলাদেশের জন্য এটা আমরা অত্যন্ত জরুরি মনে করি। একজন ব্যক্তি 2 বার শপথ নিতে পারবে, এই জায়গায় আমরা সীমা নির্ধারণ করার কথা বলেছিলাম, কিন্তু যদি ঐকমত্যের স্বার্থে সবাই সর্বোচ্চ 10 বছর বলে বা সময় নির্ধারণের ক্ষেত্রে আমাদের সেটা ফ্লেক্সিবল থাকবে। 2-3 বার আলোচনা করেও যদি একটা জায়গায় পৌঁছানো যায়, একটু সময় নেন, আলোচনা করেন, সেইভাবেই আলোচনাটা হচ্ছে। বিএনপি সহ 3টি দল এখনই এ নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে নারাজ। দলীয় ফোরামে আলোচনার পর জানাবেন তারা। এটা স্পেসিফিক আমি কোনো বৎসরের উল্লেখ করি নাই, কারণ সেইটা
ডিসাইড করার ক্ষমতা এককভাবে আমার দলের পক্ষ থেকে আমার নেই, সেটা আমাকে আমার দলীয় ফোরামে আলোচনা করতে হবে। প্রধানমন্ত্রী ক্ষমতার মেয়াদ সহ অনেকগুলো বিষয় এখনো অমীমাংসিত। দলীয় ফোরামে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ দিতে কমিশনের সংলাপ 2 দিনের জন্য মুলতবি করা হয়। প্রধানমন্ত্রীর মেয়াদ বা বারের বদলে 10 বছরের ব্যাপারে এক ধরনের কাছাকাছি আছে এবং তারই ভিত্তিতে পরবর্তী সময়ে আলোচনাটা হবে অন্যান্য বিষয়কে সংশ্লিষ্ট করে। আমরা আশা করছি এই জায়গায় এক সময় আমরা একমতে আসতে পারবো। এদিনের আলোচনায় সংবিধান ও রাষ্ট্রের মূলনীতিও স্থান পায়, তবে কোনো সিদ্ধান্তে না আসায় আবারও আলোচনার টেবিলে ঠাঁই পাবে বিষয়টি। খান আলামিন, RTV, ঢাকা। কালো টাকা সাদা করার বিধান না রেখে এবং সামাজিক খাতে 10,000 কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে পাশ হলো 2025-26 অর্থ বছরের বাজেট, যা উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, অনুমোদিত বাজেটের ফলে দেশে বিনিয়োগ বাড়বে এবং অর্থনীতি শক্তিশালী হবে। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদ বৈঠকে 2024-25 অর্থ বছরের সংশোধিত বাজেট ও সম্পূরক অধ্যাদেশ 2025 এবং প্রস্তাবিত 2025-26 অর্থ বছরের বাজেট অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়। এতে বরাদ্দ রাখা হয় 7,90,000 কোটি টাকা। বাজেটে সামাজিক খাতে প্রস্তাবিত 81,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 91,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। পরিচালন ব্যয় রাখা হয় 5,60,000 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধি 5.5, মূল্যস্ফীতি প্রাক্কলন করা হয়েছে 6.5%। পরিবর্তনের দুইটা মিডলি, তাই না? একটা হলো সামাজিক নিরাপত্তা, মানে 81,297 কোটি টাকা ছিল, এটা 91,297 টাকা করেছে। 10,000 কোটি টাকা আমরা বৃদ্ধি করেছি। অর্থ উপদেষ্টা জানান, কঠিন সময়ে বাজেট অর্থায়ন চ্যালেঞ্জের, তবে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা থাকায় বিভিন্ন দাতা সংস্থা অন্তত $2.3 বিলিয়ন ঋণ দিয়েছে। ইতিমধ্যে এটা কিন্তু একেবারে হাল নাগাদ খবর যে অর্থায়ন যেটা এসছে, মেনলি এটা বাজেট সাপোর্ট প্রুফ যে আমাদের পারফরমেন্স সবার সম্মিলিত, ব্যবসায়ী বলুন, বিনিয়োগ বলুন, বাজেটে বহুল আলোচিত কালো টাকা সাদা করার বিধান তুলে দেওয়া হয়েছে। অপ্রদর্শিত আয় বন্ধে জমি ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ফি কমানো হচ্ছে বলে জানান অর্থ উপদেষ্টা। আমরা বলি কিন্তু সুযোগ দেওয়ার জন্য একটা ধারাই করে 15 বছরে আমরা পড়বে। তবে রিটার্ন জমা না নিলে পরের বছর অতিরিক্ত 10% কর দিয়ে অপ্রদর্শিত টাকার রিটার্ন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। রেগুলার ট্যাক্সের চেয়ে অনেক কম ট্যাক্স দিয়ে তারা পার পেত, সেটা আমরা এবার 5 গুণের মতো বাড়িয়ে দিয়েছিলাম। তারপরেও যেহেতু একটা বড় দাবি ছিল, স্যাররা যেটা ঠিক করলেন, যেটা আমরা বিলোপ করে দিয়েছি। এখন আর আমাদের আইনে কালো টাকা সাদা কোনো প্রভিশন নাই। অনুমোদিত বাজেটের কারণে দেশে বিনিয়োগ বাড়বে বলে আশা অর্থ উপদেষ্টার। চোখ ও হার্টের রোগীদের চিকিৎসা সামগ্রীতে বিশেষ সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। বিনিয়োগ ও কর আহরণে বিশাল ঘাটতি রাখায় অন্তর্বর্তী সরকারের বাজেট উচ্চভিলাষী বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ, CPD। রাজধানীতে একটি হোটেলে বাজেট সংলাপ নিয়ে আলোচনায় এমন মতামত তুলে ধরে সংস্থাটি। এ সময় বাজেট পাশের প্রক্রিয়ায় মানুষের সম্পৃক্ততা নিয়ে হতাশার কথা জানান রাজনীতিবিদরা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। 2025-26 অর্থ বছরের বাজেট নিয়ে সংলাপের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ, CPD। কম যাদের আয় তাদের উপরে কিন্তু করের যে ইনসিডেন্সটা, আপাতনটা বেশি পড়বে উচ্চ আয়ের চাইতে। দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং মূল্যস্ফীতি কমানোই বাজেটের মূল চ্যালেঞ্জ বলে মনে করে সংস্থাটি। এইরকম একটা স্থবির অর্থনৈতিক অবস্থায় যখন আমরা রয়েছি, তখন ব্যক্তি খাতের প্রবৃদ্ধিটা হঠাৎ এত বেড়ে যাবে এক বছরের মাথায়, সেটা কিন্তু বোধগম্য না। এই জন্যই আমরা বলছি যে এখানে উচ্চাকাঙ্ক্ষার একটা প্রতিফলন দেখা যাচ্ছে। মে 2025 পর্যন্ত আমরা যদি অ্যাভারেজ যা ইনফ্লেশন দেখি, সেটা হচ্ছে 10% উপরে। তো সেখান থেকে যদি আপনি 6.5% আনতে হয়, তাহলে বেশ খানিকটা প্রচেষ্টা দিতে হবে।
শিল্প খাতে গ্যাস বিদ্যুতের নাজুক পরিস্থিতির চিত্র তুলে ধরে বিনিয়োগের পরিবেশ নিয়ে সমালোচনা করেন বক্তারা। বাজেট প্রস্তাব আর অনুমোদনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেন তারা। আপনি চুরি কমাইছেন, তাইলে ওই টাকাটা ইনজেক্ট করেন আমাকে পেট্রন করতে। আপনি এলএনজি কিনেন ওই টাকা দিয়ে আমাদেরকে বাঁচানোর জন্য। আমি তো সরকারকে বলতে চাই, আমাকে একটু হেল্প করা কমাই দেন। হেল্প ইউর সেলফ। সব যাই টাকা বাইরে নিয়ে গেছে তা না, তাদের দেশীয় প্রপার্টিগুলি সরকার ইচ্ছা করলে বাজেয়াপ্ত করতে পারে। সরকার সেটা বাজেয়াপ্ত করে ডিফারেন্ট যারা ব্যাংক থেকে লোন নিয়েছে, যারা ইন্ডিভিজুয়াল, যারা এটার জন্য ভুক্তভোগী, তাদের প্রত্যেকে আস্তে আস্তে প্রপোর্শনালি শোধ করতে পারে। শুধু বেতন বাড়ায় কিন্তু ওয়ার্কারদের সমস্যার সমাধান হবে না। এত ইনফ্লেশন এত হাই, উই ফিল ব্যাড অ্যাবাউট দ্যাট। ওয়ার্কারদের জন্য সত্যি একটা খুব ডিফিকাল্ট একটা টাইম যাচ্ছে। পলিটিক্যাল স্টেবিলিটি না থাকে, যদি একটা রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে, সেখানে বিনিয়োগ হবে না। এ সময় গায়েবী মামলা সংস্কৃতি ব্যবসার পরিবেশকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছে বলেও অভিযোগ করা হয়। হয়রানি শব্দটা আরো জোরালোভাবে আমাদের আলোচনার মধ্যে, ব্যুরোক্রেসির সম্বন্ধে কমপ্লেইন, বিগার কমপ্লেইন ইজ অ্যাবাউট হয়রানি। দে হ্যাভ নো অ্যাপ্রিসিয়েশন অফ টাইম। জাহিদ রহমান, RTV, ঢাকা। এ পর্যায়ে নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি। ফিরে এসে আরো যা থাকছে। চানখারপুরে আনাজ সহ 6 জন হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি 29 জুন। পলাতক আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ দেবে রাষ্ট্র। এবং ঢাকায় প্রতি মাসে 20 জনেরও বেশি প্রাণ হারাচ্ছেন ব্যক্তিগত দ্বন্দ্ব ও তুচ্ছ ঘটনায়। বিচার না হওয়ায় হত্যাকাণ্ড বাড়ছে বলছেন সংশ্লিষ্টরা। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাজ সহ 6 হত্যা মামলায় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে 29 জুন। একই সঙ্গে মামলায় পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী দেবেন আদালত। দুপুরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর MH তামিম। এর আগে সকালে মানবতা বিরোধী অপরাধে এই মামলায় গ্রেপ্তার 4 সাবেক পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন ও নাসিরুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 3 জুন মামলার পলাতক আসামি 4 সাবেক পুলিশ কর্মকর্তাকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। আটজন আসামি, 4 জন পলাতক, 4 জন হাজির আছেন, তাদের লয়ারও ছিল। এটা আইন পরিষ্কার যে স্টেট ডিফেন্স দিতে হবে এই মামলা, ট্রায়ালের মামলায়, কন্টেম্প প্রসিডিংয়ে নয়, ট্রায়ালের মামলায় দিতে হবে। কাজে আইন ট্রাইব্যুনাল অবশ্যই দিবেন এবং এটা টোটালি ট্রাইব্যুনালের এখতিয়ার। পারিবারিক কলহ, ব্যক্তিগত দ্বন্দ্ব ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় প্রতি মাসে 20 জনেরও বেশি প্রাণ হারাচ্ছেন। পুলিশ বলছে শুধু রাজনৈতিক নয়, অরাজনৈতিক অপরাধগুলো সমান গুরুত্ব দেওয়া হচ্ছে এবং অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। মানবাধিকার কর্মী নাসির উদ্দিন এলান বলেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণে অরাজনৈতিক হত্যাকাণ্ড বেড়েই চলেছে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। রাজধানীর মিরপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে গত মার্চ মাসে রনি নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মে মাসে রাতের বেলায় চালককে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যায় অপরাধীরা। প্রতি মাসে ঢাকায় এমন অরাজনৈতিক হত্যার শিকার হচ্ছেন অনেকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তথ্য বলছে, গত জানুয়ারি থেকে মে এই 5 মাসে রাজধানীতে 168টি হত্যা মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে 102টি অরাজনৈতিক, যা মোট হত্যা মামলার 61%। অর্থাৎ গড়ে প্রতি মাসে এমন হত্যাকাণ্ডের শিকার হয়েছে 20 জনেরও বেশি। মব কালচার বলেন, গ্যাং কালচার বলেন, এগুলো কিন্তু অনেকাংশেই কমে এসেছে আমাদের তৎপরতার কারণে। পূর্ববর্তী বছরের মতোই কিছু কিছু অপরাধ থাকে এবং এখানে যে অপরাধগুলো সাম্প্রতিক সময়ে ঘটেছে, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা স্থিতিশীল বলাই। অপরাধীকে চিহ্নিত করা এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন মানবাধিকার কর্মী নাসিরুদ্দিন এলান। অভ্যন্তরীণভাবে যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়
যেটা বিভিন্ন কারণে হয়, সেটা কিন্তু গভর্নমেন্টের পক্ষে ট্যাকেল করে। গভর্নমেন্টের পক্ষে সম্ভব ওই ঘটনাগুলি সুষ্ঠু তদন্ত করে পারপিটেটরদের গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করে। আগে ছিল আওয়ামী লীগের ইন্টারক্লাস, আওয়ামী লীগ যেন ক্ষমতা ছিল, এখন আমরা খেয়াল করছি প্রচুরভাবে বিএনপির ইন্টারক্লাস, এবং এতে সাধারণ মানুষও কিন্তু মারা যাচ্ছে। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রথম 4 মাসে 1246টি হত্যাকাণ্ড ঘটেছে। দীপন দেওয়ান, আর টিভি, ঢাকা। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অকৃতকার্যদের পাশের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছেন পুলিশ। এদিকে কর্তৃপক্ষের আদেশ অমান্য করে হোস্টেলে অবস্থান করছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ঝুঁকিপূর্ণ অবকাঠামো পরিদর্শনে স্বাস্থ্য উপদেষ্টাকে 24 ঘন্টার আলটিমেটাম দেন তারা। মাহিন আরাফাতের রিপোর্ট। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নেয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে প্রেস ক্লাবের সামনে আন্দোলন করে অকৃতকার্য প্রার্থীরা। এ সময় প্রায় 1 ঘন্টা প্রেস ক্লাবের সামনের রাস্তা অবরোধ করে রাখেন তারা। এতে তৈরি হয় দীর্ঘ যানজট, অ্যাকশনে যায় পুলিশ। এদিকে নিরাপদ আবাসন সহ 5 দফা দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বিষয়টি সমাধানে অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ দিলেও তা মানেননি তারা। কলেজের অধ্যক্ষের সঙ্গে বৈঠকেও কোনো সমাধান হয়নি। পরে শিক্ষার্থীরা সোমবার বেলা 12টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টাকে ঝুঁকিপূর্ণ অবকাঠামো পরিদর্শন করার আলটিমেটাম দেন। আগামীকাল দুপুর 12 ঘটিকার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রতিনিধি সমেত ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হয়ে ভগ্নদশা পরিদর্শন করতে হবে এবং শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসে দাবিসমূহের সুস্পষ্ট সমাধান দিতে হবে। অন্যথায় আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সহযোগিতা চান অধ্যক্ষ। আমরা তাদের নিয়ে মন্ত্রণালয়ে কথা বলার পরিবেশ সুযোগ হলে আমরা বলবো, তারা যে কাজগুলো করছে যাতে এই কাজগুলো আরো দ্রুত হয় সেগুলো বলবে। বাট আমার টার্গেট 2টা, ছাত্রদের জীবনের নিরাপত্তা এবং একাডেমিক কার্যক্রম ফিরিয়ে নিয়ে আসা, যাতে অন্য মেডিকেল কলেজ থেকে ঢাকা মেডিকেল কলেজ ফিরিয়ে না যায়। আবাসন সমস্যার সমাধান ও একাডেমিক কার্যক্রম শিগগিরই চালুর চেষ্টা চলছে বলে জানান ডক্টর কামরুল আলম। আমাদের একাডেমিক কার্যক্রমে ফিরে আসতে গেলে আমাদের সাথে তোমাদের থাকতে হবে। মাহিন আরাফাত, RTV, ঢাকা। আবারও নিচ্ছে হাসান সংবাদ বিরতি, ফিরে আরও থাকছে। ব্রাজিলের সান্তা ক্যাটারিনা অঙ্গরাজ্যে ভয়াবহ হট এয়ার বেলুন দুর্ঘটনা, নিহত 8, আহত 13, আহতরা স্থানীয় হাসপাতালে ভর্তি। এবং হামজা সমিতির বস হিসেবে কাবরেরা যোগ্য নন বলছেন সাবেক ফুটবলাররা, আরও অভিজ্ঞ কোচ আনার পরামর্শ। দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি টেস্ট ক্রিকেটকে এগিয়ে নিতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রোববার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টেস্ট মর্যাদার 25 বছর পূর্তিতে দেশব্যাপী অনূর্ধ্ব 12 6 সাইড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এমনটা জানান তিনি। এই সময় রাজশাহী রিজিয়নের মধ্যে প্রিমিয়ার লিগ চালু করার আশা ব্যক্ত করেন তিনি। এদিন টেস্ট মর্যাদার রজত জয়ন্তী উদযাপনে নানা আয়োজন করে বিসিবি। শনিবার খুলনা বিভাগীয় স্টেডিয়াম থেকে শুরু হয় এই আয়োজন, যা চলবে আগামী 28 জুন পর্যন্ত দেশের 7টি বিভাগে। 2000 সালের 26 জুন বিশ্ব ক্রিকেটের 10ম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশ। ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করতে যাচ্ছি এবং সব জায়গায় আমরা ছড়িয়ে দিতে যাচ্ছি। সেই ছড়িয়ে দেওয়ার একটা অন্যতম কারণ আজকে আমাদের এখানে আসা, এবং আপনাদের যারা কর্তৃপক্ষ এখানে আছেন তাদের সাথে আমরা কথা বলবো কিভাবে এখানে ক্রিকেট আরও বেশি খেলা হতে পারে, কিভাবে রাজশাহী থেকে আরও জাতীয় দলের খেলোয়াড় আপনারা উপহার দিতে পারেন, কিভাবে বাংলাদেশ ক্রিকেটকে আপনারা সাহায্য করতে পারেন, সেই ব্যাপারেও আমরা আলোচনা করব। জাতীয় ফুটবল দলের জন্য আরও অভিজ্ঞ কোচ নিয়োগ দেওয়া প্রয়োজন বলে মনে করেন সাবেক ফুটবলাররা। সিঙ্গাপুরের বিপক্ষে ঘরে মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের হাই ভোল্টেজ ম্যাচ দেখার পর হামজা সমিতদের কোচ হিসেবে হাভিয়ার কাবরেরাকে যোগ্য বলে মনে করছে না আলফাজ আরমানের মতো তারকা ফুটবলাররা। বিষয়টি বাফুফে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিকে বিবেচনায় রাখার অনুরোধ করেন তারা। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে।
সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে অনেক ভুলে সমালোচিত হেড কোচ কাবরেরা হামজাকে তার পজিশনে না খেলানো, প্লেয়ার চেঞ্জিং এ দুর্বলতা আর কম্বিনেশন ঠিক করতে না পারার নানান ভুলে সমালোচিত এই স্প্যানিশ কোচ। আসলে ফরমেশন একটু ভুল ছিল আমার কাছে, যেটা মনে হচ্ছে আপনার যেমন আমাদের হামজা চৌধুরী, ওনার পজিশনটা উনি কোন পজিশনে খেলেছেন এটা আমি বুঝতে পারিনি, যেহেতু আমি একজন মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডার, আসলে এত লেফট উইং ব্যাগের সাথে খেলে এটা আমি কখনোই দেখিনি। উনি যদি আপনার জাস্ট অ্যাটাকিং মিডফিল্ডের পিছনে থাকতেন তাহলে উনিও হয়তো বা টিমের জন্য আরও বেটার হেল্প করতে পারতেন। ফরমেশনগুলো মিস্টেক হচ্ছে, উনি ঠিক মতন বুঝে উঠতে পারতেছে না। আমার মনে হয় সেই ক্ষেত্রে চেঞ্জ আমার মনে হয় দরকার আছে, যেহেতু একটা জোয়ার আসছে, যেহেতু সবাই অনেক কথা বলছে, আমার মনে হয় যে প্রশ্নবিদ্ধ না হয়ে আমার মনে হয় চেঞ্জ করা উচিত। অক্টোবরে হংকং এর বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচের আগে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে বাফুফের। তবে হাই প্রোফাইল নতুন কোচ আনলেও তার সামনে থাকছে কম্বিনেশন ঠিক করার চ্যালেঞ্জ। নতুন কমিটি তাদেরকে একটু সময় দেওয়া উচিত অবশ্যই, এবং তারা যেভাবে আগাচ্ছে আমার মনে হয় পজিটিভ, আর তারাও দেখতেছে, তারা সুবিধা অনুযায়ী অবশ্যই ক্যামেরাকে ইয়ে করবে আর কি। যারা এক্সপেরিয়েন্সড কোচগুলোকে যদি আসতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে এটা ভালো হবে, কারণ ক্যামেরার ভিতরে আমরা যতটুকু দেখেছি তারকে যিনি সমালোচনাগুলো হওয়ার মতো জায়গা কিন্তু সে অলরেডি তৈরি করে ফেলেছে, যার কারণে কিন্তু এই সমালোচনাগুলো হচ্ছে। তা আমি মনে করি যে এখানে এক্সপেরিয়েন্স কোচ হলে সেখানে আর এটা কোনো প্রবলেম থাকবে না। কোচ নিয়োগের ক্ষেত্রে বাফুফে আগামীতে আরও বিচক্ষণতার পরিচয় দেবে বলে আশা সাবেক এই তারকা ফুটবলারদের। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। সন্ধ্যার সংবাদ এ পর্যন্ত। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।